পরি আজকাল রাতে ওর একার রুমে ঠিকঠাক ঘুমাতে পারে না, শুধু মনে হয় কেউ যেন সবসময়ই ওর ঘরের মধ্যে বিচরণ করছে। কেমন একটা মিষ্টি গন্ধ পাই রাতে ঘুমানোর সময়, সেই সময় ঘরের লাইট অন করলে কাউকে দেখতে পাই না, শুধু অনুভব করা যায়। এতে খুব ভয় করে ওর, কিন্তু কাউকে কিছু বলতে পারে না। না, এই কোনো রূপকথার গল্পের পরী নয়, আবার কোনো 18 বছরের যুবতীও নয়। এ হলো একটা বছর সাতেক ছোট্ট দুষ্টুমিষ্টি মেয়ে পরিণীতা চৌধুরী। বাড়ির সবাই ওকে পরি নামেই ডাকে। শুধু যে নাম পরি তা নয়, ওই বছর সাতেক ছোট্ট মেয়ে রূপ সৌন্দর্যে অতুলনীয়, কোনো রূপকথার গল্পের পরীর থেকে কম নয়। যেন মনে হয় কোনো স্বর্গের অপ্সরী জন্ম নিয়েছে। উজ্জ্বল ফর্সা গায়ের রং, টানা টানা বড় বড় চোখ আর মুখে সুন্দর মায়াবী মিষ্টি হাসি। একটু হাসলেই যেন খুব আদর করি। কিন্তু পরিণীতার ঠাকুমা গায়ত্রী দেবী, পরিণীতার জন্মানোর পর ওকে দেখে একটুও খুশি হননি। কারণ তার একমাত্র ছেলে বৌমা প্রতিকার অর্ণবীর প্রথম সন্তান মেয়ে হয়েছে বলে তিনি একটা নাতি পাওয়ার আশা করেছিলেন। কিন্তু যাই হোক, অন্যদিকে গায়ত্রী দেবীর মনে একটু খটকা লেগেছিল পরিণীতার জন্মের পর ওকে দেখে। তিনি ভেবেছিলেন এত ফর্সা সুন্দরী মেয়ে ওদের বাড়িতে কিভাবে জন্মানো সম্ভব, কারণ ওনাদের বাড়ির প্রত্যেকের গায়ের রং, এমনকি পরিণীতার বাবা প্রতীকের গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, আর মা অর্ণবী ফর্সা হলেও এতটা ফর্সা নয়। কিন্তু তার ভাবনাই ছেদ পড়ে। নবজাতক শিশু পরিণীতাকে দেখতে আসা কিছু প্রতিবেশীর কথায় তারা এত সুন্দরী বাচ্চা পরিণীতার প্রশংসা করেন। এইসব দেখে গায়ত্রী দেবীর মন বলে যায় নাতনির প্রতি। তিনি ধীরে ধীরে পরীকে ভালোবাসতে শুরু করেন, এবং তিনিই তার ছেলে বৌমার নাম মিলিয়ে অপ্সরী নাতনির নাম রাখেন পরিণীতা। এই ছোট্ট পরী ধীরে ধীরে বাড়ির সবার প্রাণ হয়ে ওঠে। পরীর জন্মের পর থেকেই চৌধুরী বাড়ি আর্থিক দিক দিয়ে বিরাট উন্নতি করতে থাকে, প্রতীকের চাকরিতে প্রমোশন হয়। এই জন্য পরীর প্রতি ওর বাবার ভালোবাসা আরও বেড়ে যায়। প্রতীক সব সময়ই পরীকে আমার পরীরানী বলেই ডাকত। মা, বাবা, ঠাকুমা এবং বাড়ির অন্য সকলের আদরে পরীর শিশুজীবন আনন্দেই কাটতে থাকে। এমনি করেই পরী যখন 5 বছরের তখন ওর ভাই ঈশানের জন্ম হয় আর ওর খুশিময় জীবনে ছেদ পড়ে। ঈশানের জন্মের পর থেকেই আদরের পরী সবার, এমনকি ওর মা বাবারও চক্ষুশূল হয়ে উঠতে থাকে সবার মুখে শুধু ঈশান আর ঈশান। ওই 5 বছরের মেয়ে পরিণীতার ওপর কোনো নজরই নেই কারুর। অযত্নে পরীর সুন্দরতা নষ্ট হয়ে যাচ্ছিল আর ক্রমেই শরীর দুর্বল হয়ে পড়ছিল। সবাই দেখেও না দেখার ভান করত পরীকে। শুধু টাইমটা মেনেই খাবারটা খাইয়ে দেয় পরিণীতাকে, আর সব সময়ই পরিণীতার উদ্দেশ্য করে বলে, কেন যে এই মেয়েটা জন্মেছিল কে জানে। ফেলে দিতেও পারি না যে মেয়েটা একদিন মা বাবার মাঝখানে ঘুমাতো, সেই মেয়েটাই 5 বছর বয়স থেকে পাশের ঘরে একা ঘুমাই। প্রথম প্রথম একা ঘুম আসতো না পরীর, ভয় পেয়ে ছুটে যেত মা বাবার কাছে। আর ওই সময়ে ওর মা বাবা ঈশানের কথা ভেবে এক প্রকার বিরক্ত হয়ে পরীকে ওর ঘরে জোর করে দিয়ে এসে ওর ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে আসতো, যাতে পরী যেন বাইরে আসতে না পারে। একসময়ে ছোট্ট পরী ভয় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। এইভাবেই কেটে গেছে 2 বছর। এখন আর পরী একা ঘরে শুতে কাঁদে না। এই 7 বছরের ছোট্ট মেয়েটা যেন এই 2 বছরেই মানসিকভাবে স্বাবলম্বী হয়ে গেছে। এখন সে অনেক কিছুই বুঝতে পেরেছে। এখন পরী আর ওর মা বাবার কাছে যাওয়ার জন্য কাঁদে না। কিন্তু ওর খুব কষ্ট হয় যখন দেখে বাবা ওর ভাই ঈশানের জন্য নতুন খেলনা এনে দিচ্ছে, আর মা ঈশানকে আদর করে খাইয়ে দিচ্ছে। আর ঠাকুমা ঈশানকে কত সুন্দর সুন্দর গল্প বলে। আবার যখন খুব ঝড়বৃষ্টি হয়, বিদ্যুতের চমকানি আর বাজের শব্দে ভয়ে মাকে এখনও জড়িয়ে ধরতে ইচ্ছা করে পরীর, কিন্তু কি আর করবে, মা তো তাকে আর ভালোবাসে না। এই ভেবে ভয় পাশবালিশটাকে আঁকড়ে ধরে। কিন্তু আবার পরী এটা দেখেও আশ্চর্য হয়ে যায় যে বাড়িতে যখন কোনো আত্মীয় বা প্রতিবেশী আসে তখন মা বাবা আর ঠাকুমা ওকে এত ভালোবাসে যেন মনে হয় পরী ছাড়া বাড়ির কেউই বাঁচবে না। আর যখনই আত্মীয়রা বাড়ি থেকে চলে যায়, আবার তখন থেকেই পরী মানে পরিণীতার পুরনো জীবন। পরী প্রতিদিন রাতে শুয়ে শুয়ে কাঁদে আর বলে, আমার মা আর ভাইয়ের মা যদি আলাদা হতো তাহলে আমার মা আমাকে খুবই আদর করত, আর বাবা আমার জন্য অনেক খেলনা এনে দিত, আর ঠাকুমাও অনেক গল্প শোনাত। এই সব ভাবতে ভাবতে ছোট্ট পরিণীতা একসময়ে ঘুমিয়ে পড়ত। এইভাবেই চলছিল ওর জীবনের মধ্যে। একদিন পরী শুয়েছিল ওর বিছানায়, তখন রাত 2 বাজে ঘড়িতে। কিন্তু ওর একদম ঘুম আসছিল না, কেমন একটা অস্বস্তি হচ্ছিল।
হঠাৎই পরীর মনে হলো কেউ ওর ঘরের দরজাটা খুলে ঘরের মধ্যে এলো। ও ভাবল ওর মা, তাই ও উঠে ডাকল, মা, কিন্তু কোনো উত্তর পেল না। ওর একটু ভয় লাগল, সঙ্গে সঙ্গেই ঘরের লাইটটা অন করে দেখল ঘরের মধ্যে কেউ নেই, ঘরের দরজাটা বন্ধই আছে। ভয় গাটা ছমছম করে উঠল পড়ে, কিন্তু কাউকে কিছু বলার নেই, বলতে গেলেই তো কেউ না কেউ বলবে ও নাটক করছে, আর বলেই ওকে নিয়ে এসে ঘরে আটকে রেখে যাবে, তাই কি আর করবে। লাইটটা অফ করে চুপ করে ঘুমিয়ে পড়ল। এখন প্রায় রাতেই ওই একই ঘটনা ঘটছে, আর এখন আর পরীর আগের মতো ভয় লাগে না। ও অনুভব করতে পারে ঘরে কেউ একটা বিচরণ করছে। রাতে বছর 7 পরীর ঘুমই আসে না, শুধু অপেক্ষা করে থাকে যে ওর ঘরে অদৃশ্য হয়ে বিচরণ করছে তাকে একবার চোখে দেখার জন্য। এমনি করে রাতে জেগে অপেক্ষা করতে করতে 1 মাস পার হয়ে যায়, কিন্তু ঘরের মধ্যে অদৃশ্য বিচরণকারীর দেখা পাই না পরী। কিন্তু শুধু অনুভব করতে পারে কেউ একজন আছে এই ঘরে। হঠাৎই একদিন সন্ধ্যাবেলা পরী ওর ঘরে ঢুকতে গিয়ে ভয় পেয়ে চিৎকার করে ওর মা বাবার ঘরে ছুটে যায়, মাকে সব কিছু বলার জন্য। অর্ণবীও ঘরেই ছিল। পরীর এত জোরে চিৎকার ওর মা অর্ণবী একটু ভয় পেয়ে গেল এবং পরীকে জিজ্ঞাসা করল, কি রে পরী, কি হলো তোর, এত চেঁচাচ্ছিস? পরীর ভয়ে মুখ শুকিয়ে গেছে, ওর মুখে কথাও বের হচ্ছে না। তাও পরী বলতে চেষ্টা করল, মামা আমার ঘরে। পরীর কথার মধ্যেই মায়ের পাশে শুয়ে থাকা ঈশান কাঁদতে শুরু করল। আর ঈশানের কান্না শুনতে পেয়ে বাইরে থেকে পরীর বাবা প্রতীক দৌড়ে ঘরে ঢুকল, আর ঘরে পরীকে দেখে তার মাথায় আগুন জ্বলে গেল এবং চিৎকার করে বলল, এই শয়তান মেয়েটা এখানে কি করছে? এর জন্য আমার ছেলেটা কাঁদতে লাগলো। এই মেয়েটাই আমার ছেলেটাকে একটু সুস্থ থাকতে দেবে না। তোকে এই ঘরে কে ঢুকতে বলেছে? পরী, এই তোকে বলেছি না, তুই তোর ঘর থেকে বাইরে বেরোবি না। আর খবরদার, যদি নিজের ঘর থেকে বেরিয়ে এই ঘরে আর কখনোও ঢুকেছিস, তাহলে তোকে আমি। কথাটি বলেই সঙ্গে সঙ্গে প্রতীক ওই 7 বছরের ছোট্ট পরীকে অতিরিক্ত মারতে শুরু করল এবং ওকে জোর করে এক প্রকার মাটিতে ঘষতে ঘষতে এই ঘর থেকে বের করে পরীর ঘরের দিকে নিয়ে যেতে থাকল। আর পরী চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগল, বাবা, ও বাবা, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমার খুবই লাগছে বাবা, আমি আর ওই ঘরে যাব না, আমাকে আর আমার ঘরে আটকে রেখে দিও না বাবা, আমার ভয় লাগে মা, ওই ঘরে আমাকে পাঠিও না মা। কিন্তু এই পরীর এই করুণ অবস্থা দেখে অর্ণবীর মনে একটুও কষ্টও হলো না। অর্ণবী একটা কথাও বলল না এইসব দেখে, শুধু ঈশানকে আদর করে ঘুম পাড়াতে শুরু করল। আর পরীর অবস্থা দেখে গায়ত্রী দেবী মনে মনে হাসলেন আর বারবার বলতে থাকলেন, ঠিক হয়েছে, বদমাশ মেয়ে, তোর এই রকমই হওয়া উচিত। প্রতীক ছোট্ট পরিণীতাকে ঘরে নিয়ে গিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে এলো। বাইরে এসে প্রতীক একটা গভীর নিঃশ্বাস ফেলে নিজের ঘরে চলে গেল। বন্দী হয়ে পরী কাঁদতে কাঁদতে দেখল ঘরে কেউ নেই। এই দেখে সে বিছানায় শুয়ে পড়ল এবং বাবার মারের যন্ত্রণায় ছটফট করতে করতে কাঁদতে থাকল। রাতের খাবারটাও আজ তাকে কেউ দেয়নি। এটাই নাকি ওর মা বাবার ঘরে যাওয়ার শাস্তি। খিদের তেষ্টায় কাতর হয়ে কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ল এই বছর 7 ছোট্ট পরিণীতা। হঠাৎই মাথায় একটা ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে পরীর ঘুম ভেঙে গেল। তখন ঘড়িতে রাত 2 বাজে। পরী জেগে উঠে যা দেখল তাতেও ভয় চিৎকারও করতে পারল না। অনেক কষ্টে জিজ্ঞাসা করল, তুমি কে আর কেন এমন ভয় দেখাচ্ছ আমাকে? পরীর কথার উত্তরে সে কিছুই বলল না। আবার পরী কিছুটা ঢোক গিলে জিজ্ঞাসা করল, বলো তুমি কে? এবার সে উত্তর দিল, আমি নীলাঞ্জনা, তোর মা। কথাটা শুনে পরিণীতা চমকে উঠল এবং তাড়াতাড়ি ঘরের লাইটটা অন করে যা দেখল তাতে পরীর চোখ যেন ঝলসে গেল। বড় বড় চোখ করে সেদিকে তাকিয়ে রইল। দেখল একটা অপরূপ সুন্দরী মেয়ে ওর বিছানায় বসে আছে, ঠিক যেন ছবির বইয়ে দেখা রাজকুমারীর মতো। রাজকুমারীদের মতো সাজসজ্জা, গোটা শরীর স্বর্ণ অলঙ্কৃত, এবং তার শরীর থেকে নানা রঙের আলোক বর্ণালী বেরিয়ে এসে পরীর ঘরটাকে আলোকিত করে দিয়েছে। পরীর এই রকম অবস্থা দেখে নীলাঞ্জনা বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং বলল, আমিই তোর মা, আমার কাছে আই। কিন্তু পরী চুপ করে ওখানেই দাঁড়িয়ে রইল। এই দেখে নীলাঞ্জনা ওর কাছে গিয়ে আদর করে কোলে তুলে নিল এবং বলল, ওরা তোকে খেতে দেয়নি তাই না? তোর খিদে পেয়েছে? এত দিন পর পরীকে কেউ মাতৃস্নেহে কোলে তুলে নিল, আর এতে পরী মনে মনে অদ্ভুত আনন্দ অনুভব করতে এবার পরী মুখ খুলল এবং বলল,
আমাকে ওরা খুব মেরেছে, কিছু খেতেও দেয়নি, আমার খুব খিদে পেয়েছে, তুই কি খাবি বল আমাকে, আমি তাই এনে দেব। নীলাঞ্জনা বলল, তুমি যাই দেবে আমি তাই লক্ষ্মী সোনার মতো খেয়ে নেব, পরি করুণ স্বরে বলল। কথাগুলো শুনে নীলাঞ্জনার চোখে জল এসে গেল এবং নিজের শক্তির প্রয়োগ করে অনেক খাবার দিয়ে পরিণীতার ঘর পরিপূর্ণ করে দিল। এইসব দেখে পরি অবাক হয়ে গেল এবং পরি একদৃষ্টে চেয়ে রইল ওই খাবারগুলোর দিকে। এই দেখে নীলাঞ্জনা একটু হাসল এবং তার নিজের হাতে যত্ন সহকারে পরীকে খাবারগুলো খাওয়াতে শুরু করল। আর আবার এত দিন পর পরিণীতা মায়ের আদরের স্পর্শ অনুভব করতে লাগল। খাওয়া শেষ হলে নীলাঞ্জনা পরীকে বলল, তোর যা দরকার তুই আমাকে বলবি, আমিই তোকে সব কিছু এনে দেব, ওদের কারুর কাছে আর কিছুই চাইবি না। এবার পরী বলল, আচ্ছা, কিন্তু তুমি কে হও আমার, আমি তোমাকে কি বলে ডাকব? নীলাঞ্জনা হেসে বলল, আরে বললাম না আমি তোর মা হই পরী, তুই আমাকে মা বলেই ডাকবি। কথাটি শুনে পরী বলল, তুমি কি করে আমার মা হবে? ওই ঘরে শুয়ে আছে অর্ণবী চৌধুরী, ওই তো আমার মা। পরীর কথা শুনে নীলাঞ্জনা বলল, আমি জানি অর্ণবী তোকে জন্ম দিয়েছে, কিন্তু আমিই তোর আসল মা। তুই যেদিন বড় হবি, সব বুঝতে শিখবি, সেদিন তোকে সব বলবো। আর একটা কথা, তুই কোনো দিনই আমার কথা কাউকে বলবি না। পরী বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আমার মা, আর আমি তোমার কথা কাউকে বলবো না। নীলাঞ্জনা পরীকে জড়িয়ে ধরে আদর করতে লাগল, আর পরীও নীলাঞ্জনার মাতৃস্নেহে ঘুমিয়ে পড়ল। এরপর থেকে পরিণীতার জীবনে মায়ের অভাব পূরণ হতে লাগল অশরীরী মা নীলাঞ্জনার মাতৃস্নেহে। পরী আর তার মা বাবার কাছে যাওয়ার জন্য জেদ করে না, সব সময়ই নিজের ঘরেই থাকে। শুধু খাবার সময় খাবার খেতে ঘরের বাইরে বের হয় আর খাওয়া শেষ হলে ঘরের মধ্যে চলে আসে। নীলাঞ্জনাও পরীকে খুব ভালোবাসে, স্নান করিয়ে দেয়, চুল আঁচড়ে দেয়, পরী যখন যা চাই তাই এনে দেয়। পরীও নীলাঞ্জনার কথা কাউকে জানালো না। অন্যদিকে পরীর পরিবারের লোকজন পরীর এই রকম ব্যবহারে একটু অবাক হলেও খুশি ছিল, কারণ পরী আর তাদের জ্বালাতন করত না, তাদের ঘরেও আসত না। একদিন প্রতীক তার মা গায়ত্রী দেবীর সাথে কথা বললেন পরীকে স্কুলে ভর্তি করার ব্যাপারে। এমনিতেই স্কুলে ভর্তিতে দেরি হয়ে গেছে, কিন্তু কারুরই এই ব্যাপারে কোনো মতো ছিল না। কিন্তু বাইরে লোকের সামনে তারা পরিণীতাকে খুব ভালোবাসত, তাই মেয়েকে স্কুলে ভর্তি না করলে বাইরের লোক কি বলবে এই ভেবে একপ্রকার বাধ্য হয়েই প্রতীক পরীকে স্কুলে ভর্তি করল। শুরু হলো পরিণীতার স্কুল জীবন। পরী আস্তে আস্তে বড় হতে লাগল, কিন্তু আশ্চর্যভাবে পরী পড়াশোনায় ভালো হতে লাগল। স্কুলেও ফার্স্ট গার্ল নামে পরিচিত হয়ে গেল পরিণীতা চৌধুরী। কিন্তু এতে পরীর বাড়ির লোকজন একটুও খুশি হল না, কারণ পরীর ভাই ঈশান একদমই পড়াশোনায় ভালো ছিল না। তাই বাড়ির লোকজন ছেলের থেকে মেয়ে পড়াশোনায় ভালো, এটা কিছুতেই মেনে নিতে পারল না। আবার তারা এটা ভেবেও অবাক ছিল যে ঈশানকে 10টা টিউশন পড়তে দিয়েও সে পরীক্ষা ফেল করত বছর বছর, আর পরীকে একটাও টিউশন না দিয়েও পরী প্রত্যেক বছর ক্লাসে ফার্স্ট হতো। আর এই সব পরীর বাবা প্রতীক ও ঠাকুমা গায়ত্রী দেবীর সহ্য হল না। তারা প্ল্যান করে পরীকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করানো শুরু করল, যাতে ও পড়াশোনার জন্য একটুও সময় না পাই। কিন্তু পরী খুব কষ্ট হতে শুরু হলো, কারণ পরীও খুব ভালো করেই জানত যে তার স্কুলে ভালো রেজাল্ট কোনো ম্যাজিক নয়, এটা একমাত্র ওর কঠোর পড়াশোনার ফল। তাই ও জানত বাড়ির কাজ করলে ওর পড়াশোনা শেষ হয়ে যাবে। পরী কাঁদতে শুরু করল। এই সময় নীলাঞ্জনা এলো এবং পরীকে কান্নার কারণ জিজ্ঞাসা করল। পরীও নীলাঞ্জনাকে সব কিছু জানালো। সব কথা শুনে আগুনের মতো জ্বলতে লাগলো নীলাঞ্জনা এবং বলল, ওদের সামনে আমি তুই সেজে কাজ করব আর তুই এই ঘরে পড়াশোনা করবি। পরীও খুব খুশি হলো এই কথাগুলো শুনে এবং পরক্ষণেই নীলাঞ্জনাকে জড়িয়ে ধরল। আগুনের মতো জ্বলতে থাকা নীলাঞ্জনা এক নিমিষেই জল হয়ে গেল। মেয়ের সাথে ওদের কথা মতোই কাজ চলতে লাগল এবং পরীর পড়াশোনার কোনো ক্ষতি হলো না। এর মধ্যেই পরিণীতা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল এবং একই সঙ্গে ঈশান দিল মাধ্যমিক পরীক্ষা। সবাই জানত পরী তো সারাদিন বাড়ির কাজ করত, পড়াশোনার জন্য সময় পেত না, তাই সে উচ্চ মাধ্যমিকে ফেল করবে। কিন্তু ফল হলো ঠিক উল্টো। আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হলো, পরিণীতা 98% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে পাশ করল। পরী আর ওর অশরীরী মা নীলাঞ্জনা খুবই খুশি হল, কিন্তু বাড়ির সবাই পরিণীতার উপর ক্ষেপে গেল।
পরীকে জোর করেই নিয়ে গিয়ে ঘরে বন্ধ করে দিল ওর বাবা প্রতীক, ঠিক যেমন 14 বছর আগে। এর ঠিক 2 দিন পর মাধ্যমিকের রেজাল্ট বের হলো, আর ঈশান সবচেয়ে কম নম্বর পেয়ে ফেল করল। বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ল, আর প্রতীক ঈশানের ফেলের জন্য 19 বছরের পরিণীতাকে ঘর থেকে বের করে নিয়ে এসে অসম্ভবভাবে মারতে শুরু করল। আর পরিণীতার অবস্থা করুণ হয়ে উঠল। ও চিৎকার করে কাঁদতে লাগল। ঈশান দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে লাগল। কেউ আটকানো তো দূরের কথা, মা অর্ণবী, ঠাকুমা গায়ত্রী দেবীও পরিণীতাকে পুড়িয়ে মারতে কেরোসিন তেল আর দেশলাই নিয়ে এলো। এই সব দেখে নীলাঞ্জনা রাগে আগুনের মতো জ্বলতে লাগল, এবং দেখতে দেখতে বাড়ির সিলিং এর কাচের ঝাড়বাতিটা হঠাৎই গায়ত্রী দেবীর উপর ভেঙে পড়ল। গায়ত্রী দেবীর রক্তের সারা বাড়িতে রক্তের নদী বইতে লাগল। এই আকস্মিক ঘটনায় সবাই চমকে গেল। প্রতীক আর অর্ণবী পরিণীতাকে ফেলে গায়ত্রী দেবীকে ওই অবস্থায় নিয়ে হসপিটাল ছুটল। ঈশান ওদের সাথেই গেল, আর পরিণীতাও হতবাক হয়ে নীলাঞ্জনার দিকে তাকিয়ে রইল। নীলাঞ্জনা পরিণীতাকে কোলে করে তুলে ওর ঘরে নিয়ে গিয়ে অতিযত্নে মাতৃস্নেহ ওর শুশ্রূষা করতে লাগল। কারণ অতিরিক্ত মারের ফলে পরিণীতার অবস্থা করুণ হয়ে উঠেছিল। বারবার পরি যন্ত্রণায় কেঁদে উঠছিল। কিছুক্ষণ পর পরি একটু সুস্থ হল। এবার সে নীলাঞ্জনাকে বলল, তুমি ঠাকুরমার সঙ্গে এরকম কেন করলে মা? পরীর এই রকম কথায় নীলাঞ্জনা চিৎকার করে উঠল এবং বলল, ওই শয়তান গায়ত্রী, তোর ঠাকুমা তোকে পুড়িয়ে শেষ করতে চেয়েছিল, তাই আমি ওকেই শেষ করে দিলাম। ও আমার মেয়েকে কষ্ট দেবে আর আমি ওকে ছেড়ে দেব? তুই ভাবলি কি করে পড়ি? কথাগুলো বলে নীলাঞ্জনা গজ গজ করতে শুরু করল। পরিণীতা জানত যে নীলাঞ্জনা কোনো মানুষ নয়, ও হলো মানুষরূপী শক্তিশালী একজন অশরীরী। কিন্তু নীলাঞ্জনা যে এত ভয়ঙ্কর হতে পারে, সেটা পরিণীতার কাছে ধারণার বাইরে ছিল। এবার শান্তভাবেই সে নীলাঞ্জনাকে জিজ্ঞাসা করল, মা, তুমি ছোটবেলায় বলতে তুমিই নাকি আমার নিজের মা, কিন্তু মা তুমি? এবার নীলাঞ্জনা মেয়ের কথায় একটু হেসে বলল, অর্ণবী তোকে জন্ম দিয়েছে, তাহলে আমি কি করে তোর নিজের মা হলাম? এটাই তো বলতে চাইছিস তুই? তাহলে শোন, আজ তোকে আমি সবকিছুই বলবো। অর্ণবী তোর জন্মদাত্রী মা। তোর জন্মের প্রায় 5 বছর আগে অর্ণবী আর প্রতীকের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের 3 বছর পরও ওদের কোনো বাচ্চা জন্মায়নি। ওদের আর্থিক অবস্থা একেবারেই ভালো ছিল না ওই সময়ে। তবুও ওরা সবরকম চিকিৎসা করাচ্ছিল শুধুমাত্র একটি সন্তান পাওয়ার জন্য। সেই সময়ে কেউ একজন ওদের বলে যে, গঙ্গা নদীর যেখানে উৎপত্তিস্থল সেখানে একটা অনেক বড় শিব মন্দির আছে। ওখানে গিয়ে পুজো দিলে অর্ণবীর সন্তান হতে পারে। এই কথা শুনে প্রতীক আর অর্ণবী ওখানে যেতে আর একদিনও দেরি করেনি। ওরা যখন পুজো দিয়ে বাড়ি ফিরছিল তখন ওরা এক তপস্বিনী মাতাকে দেখতে পেয়ে তার কাছে যায়, এবং ওরা একটা সন্তান চেয়ে তার কাছে প্রার্থনা করে। কিন্তু ওই তপস্বিনী জানান যে তাদের সন্তান জন্মানো সম্ভব নয়। কিন্তু একটা উপায় আছে, যদি কোনো নারীর গর্ভে বড় হতে থাকা 3 মাসের ভ্রূণকে যদি অর্ণবীর গর্ভে রোপণ করা হয়, তবেই সেই সন্তান জন্মানোর পরেই অর্ণবী যতবার ইচ্ছা ততবারই মা হতে পারবে। কিন্তু প্রথম সন্তানকে ওইভাবেই জন্ম দিতে হবে। এরপর প্রতীক আর অর্ণবী ওই তপস্বিনীর কাছে থাকে। কিন্তু প্রতীক ভাবে তপস্বিনী যেটা বলল তাতে কোটি টাকা খরচ হবে, যেটা কোনো দিনই প্রতীক আর অর্ণবীর পক্ষে সম্ভব নয়। আর কোন মেয়েই বা নিজের সন্তান তাদেরকে দেবে? এই ভেবে অর্ণবী পাগলের মতো কাঁদতে শুরু করে, আর প্রতীকও ওকে সান্ত্বনা দেবার জন্য ভাষা খুঁজে পাচ্ছিল না। সেই সময় আমিও ওই মন্দিরের কাছেই থাকতাম। অর্ণবীকে ওইভাবে কাঁদতে দেখে আমার মন ব্যাকুল হয়ে ওঠে। আমি ছিলাম এক অশরীরী, তাই ওরা আমাকে কেউ দেখতে পাবে না। কিন্তু সেই সময় আমিও ছিলাম 3 মাসের অন্তঃসত্ত্বা, তাই নিজের কথা না ভেবে অর্ণবীর কথায় ভাবলাম। আমার গর্ভের 3 মাসের ভ্রূণকে অর্ণবীর অজান্তেই অর্ণবীর শরীরে দিয়ে দিলাম। নিজের সন্তানকে ছাড়তে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু ভাবলাম একজন অশরীরীর সন্তান হয়ে জন্মানোর থেকে এই মানুষ মায়ের সন্তান হয়ে জন্মানো ভালো। তাই একটু খুশিও হয়েছিলাম। তখন কি জানতাম এরা এত শয়তান। এরপরেই অর্ণবী কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পরে প্রতীক ওকে হসপিটাল নিয়ে গিয়ে জানতে পারে অর্ণবী অন্তঃসত্ত্বা। ওদের আনন্দের সীমা থাকে না। খুব খুশি হয়ে বাড়ি ফিরে যায়। তারপর তোর জন্ম হয়। ওদের আর তোর ঠাকুরমার মুখ বিষণ্ণ হয়ে যায় মেয়ে জন্মেছে দেখে। কিন্তু তুই অপরূপা সুন্দরী, তাই ওরা তোকে ভালোবাসতে শুরু করে।
তোর জন্মের দিনই তোর বাবা প্রতীকের চাকরিতে উচ্চ পোস্টে প্রমোশন হয়। তোর জন্মের পর থেকেই তোর পরিবার কোটিপতি হয়, আমিও তোর পাশেই সব সময়ই ছিলাম। কিন্তু আমি জানতাম না যে একটা ছেলে জন্মানোর পর ওরা তোর সাথে এই রকম ব্যবহার করবে। তাহলে আমি কোনো দিনই তোকে অর্ণবীর কোলে তুলে দিতাম না। অর্ণবীর মতো মেয়ে আর প্রতীকের মতো ছেলে কোনো সন্তানের মা বাবা হওয়ার থেকে ওদের নিঃসন্তান থাকাই উচিত ছিল। কিন্তু তুই এত সুন্দরী দেখে তোর ঠাকুমা গায়ত্রীও সন্দেহ হয়েছিল। কিন্তু কোনো কারণ খুঁজে পায়নি গায়ত্রী, এর কারণ আজ আমি তোকে বলছি পরি। তুই এত সুন্দরী কারণ তুই আমার মেয়ে। আর আমি হলাম স্বর্গের এক অপ্সরীর কন্যা। আমি আমার মাকে অপ্সরীদের জীবনযাপন করতে দেখতাম, যা আমার ভালো লাগতো না। আমি পৃথিবীর মানুষের মতো জীবন চাইতাম, যা সম্ভব ছিল না। আমি অনেক তপস্যা করে অনেক শক্তি লাভ করি এবং পৃথিবীর মানুষ হয়ে জন্মানোর অনুমতি পাই। আর তারপর আমি এক সম্ভ্রান্ত পরিবারের একমাত্র মেয়ে হয়ে জন্মায়। সব কিছু ভালোই ছিল। আমার বিয়েও দেওয়া এক নামী বিজনেসম্যানের সঙ্গে। আমার শ্বশুর বাড়ির লোকজন সমাজের নামী ভদ্রলোক হিসেবে পরিচিত হলেও তারা ছিল ভিতরে একটা নরকের কীট। আমি অন্তঃসত্ত্বা হলাম। আমি খুব খুশি ছিলাম। কিন্তু ওরা ছেলে চেয়েছিল। আমাকে জোর করে নার্সিংহোমে নিয়ে গেল। ডাক্তারকে অনেক টাকা দিয়ে আমার গর্ভস্থ সন্তানের লিঙ্গ পরীক্ষা করানো হলো। জানা গেল আমার গর্ভে কন্যা সন্তান আছে। 2 দিন পর গর্ভপাত করানোর দিন ঠিক হলো। নির্দিষ্ট দিনের আগের দিন রাত্রে আমি শুধুমাত্র তোকে বাঁচানোর জন্য বাড়ি ছেড়ে পালিয়ে গেলাম। কিন্তু এই নোংরা সমাজে একা মেয়ে রাস্তায় থাকা যে কতটা বিপজ্জনক ও মারাত্মক হতে পারে সেটাও বুঝতে পারছিলাম। একদিন কতকগুলি বদমাশ লোক আমার পিছু ধাওয়া করতে শুরু করে। একজন সাধারণ মেয়ে যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা এই বদমাশ লোকগুলোর ধারণাও ছিল না। আমি সেদিন নিজেকে আর তোকে বাঁচানোর জন্য উন্মাদ ভয়ঙ্কর নারী হয়ে উঠি। শুধুমাত্র নিজের হাতের কাছে পাওয়া একটা সেফটি পিন দিয়ে ওই বদমাশ লোকগুলোকে একের পর এক শেষ করতে থাকি। তারপরেই আমি ওই শিব মন্দিরের কাছে চলে এসে থাকতে শুরু করি। কিন্তু খিদের জ্বালা আর কদিন সহ্য করে তোকে বাঁচাতে পারতাম। আর কোনো উপায় না দেখে তোকে গর্ভে নিয়েই এই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি। কিন্তু মানুষ রূপে জন্মালেও আমার শরীরে ছিল আমার অর্জিত দৈব শক্তি। তাই এর ফলেই গর্ভে তোর মৃত্যু হয়নি। তুই অশরীরী সন্তান রূপেই আমার গর্ভে ছিলি। আর তোকে অর্ণবীর গর্ভে রোপণ করার পর থেকেই আমি অশরীরী। আর তুই আমার মানুষরূপী সন্তান। এতক্ষণ পরিণীতা চুপ করে নীলাঞ্জনার কথা শুনছিল। এবার ওর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আর নীলাঞ্জনা পরীর চোখের জল মুছিয়ে দিতে গিয়ে ঘরের বাইরে থেকে চিৎকার করে কান্নার আওয়াজ শোনা গেল। পরী বুঝল হসপিটাল থেকে ওর মা বাবা ফিরে এসেছে। আর বাইরে থেকে ওদের চিৎকার এইটুকুই বোঝা গেল যে ওর ঠাকুমা গায়ত্রী দেবীর ওই কাচের ঝাড়বাতিটার আঘাতে রক্তাক্ত অবস্থায় মৃত্যু। এবার পরী নীলাঞ্জনার দিকে তাকালো। আর নীলাঞ্জনাও একটা দীর্ঘশ্বাস ফেলে পরীকে বুকে জড়িয়ে ধরে বলল, তোর উপর যে আঘাত করবে তার এই অবস্থাই হবে। আর তুই এই বাড়ির সৌভাগ্য। তোর জন্যই এরা আজ কোটিপতি। তুই যেদিন এই বাড়ি থেকে চলে যাবি সেদিন ওরা নিঃস্ব হয়ে ভিখারিতে পরিণত হবে। কিন্তু এটা ওরা কেউ জানে না। আর যেদিন জানতে পারবে সেদিন ওরা আর তোকে ফিরে পাবে না। এরপর প্রতীক রাগে পাগলের মতো চিৎকার করে পরীর ঘরের দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে পরীকে ডাকতে লাগল। পরী দরজা খুলল। আর এরপর যা ঘটল তা আর চোখে দেখা যায় না। প্রতীক পরীকে ধাক্কা মেরে ঘরের বাইরে ফেলে দিল। আর নিজের কোমর থেকে বেল্ট খুলে পরীকে মারতে শুরু করল আর বলতে থাকল, তুই আমার মাকে মেরে ফেললি, তোর জন্যেই মরল। আমি আজ মেরাই ফেলব। বলে হঠাৎই প্রতীক একটা জ্বলন্ত শিক নিয়ে এলো পরীকে মারবে বলে। এই দেখে পরী ভয় কুঁকড়ে গেল। কিন্তু অর্ণবী বা ঈশান কেউই প্রতীককে আটকাল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে লাগলো। আর ঈশান তো জ্বলন্ত শিকটা বাবা প্রতীকের দিকে আরও এগিয়ে দিল। প্রতীক এবার পরিণীতাকে শিক দিয়ে মারতে উদ্যত হল। এতক্ষণ নীলাঞ্জনা সবকিছু দেখেও চুপ ছিল। কিন্তু পরিণীতার অবস্থা দেখে এবার নীলাঞ্জনা ক্ষেপে উঠল। এতক্ষণ সবার সামনে থেকেও অদৃশ্য হয়েছিল নীলাঞ্জনা, কিন্তু এবার সবার সামনে এসে দাঁড়ালো দৃশ্যমান হয়ে, কিন্তু নিজের জমকালো রাজপোশাকে নয়, একটি সাধারণ গৃহবধূর পোশাকে। রাগে চিৎকার করে পরিণীতাকে মারতে উদ্যত প্রতীককে বলল, দাঁড়ান। পরীর গায়ে আর একবারও হাত দিলে কিন্তু আপনার পক্ষে ভালো হবে না।
হঠাৎই এমন কথা শুনে প্রতীকসহ অর্ণবী ও ঈশান চমকে ঘুরে তাকালো নীলাঞ্জনার দিকে। একটু থতমত খেয়ে প্রতীক জিজ্ঞাসা করল, আপনি কে? আর আমি আমার মেয়ের সাথে কেমন ব্যবহার করব, সেটা আপনি বলবার কে? এবার নীলাঞ্জনা একটু শান্ত হয়ে বলল, আমি নীলাঞ্জনা, একজন গৃহবধূ। আর অবশ্যই আপনি আপনার মেয়ের সাথে আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন, কিন্তু এই রকম নৃশংস ব্যবহার করতে পারেন না। প্রতীক এবার নীলাঞ্জনার ওপর রেগে গিয়ে বলল, ওই শয়তানিকে আমি একবারে সহ্য করতে পারি না। ওর জন্যই আমাদের ছেলের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। ওর নিজে পরীক্ষায় পাশ করল আর ওর জন্যই ঈশান পরীক্ষায় ফেল করল। আর আজকে তো আমার মাকেই মেরে ফেলল ওই পরিণীতা। আজ আমি ওকে মেরাই ফেলব। প্রতীক গজ গজ করতে লাগল। নীলাঞ্জনা বলল, সত্যিই কি তাই? আপনারা তো পরীর সাথে ঈশানকে কথা পর্যন্ত বলতে দেন না, তাহলে পরীর জন্য ঈশান কি করে ফেল করবে? আর আপনারা তো ঈশান কোনো দোষ করলেও পরীকে মারধর করতেন। কেন? কারণ পরী মেয়ে, তাই দোষ না করেও সব দোষ ওর। আর ঈশান হাজারের বেশি দোষ করেও ও নির্দোষ। ঈশান ছেলে তো, তাই ও ধোয়া তুলসী পাতা। এটা আপনারা আর আপনাদের মতো আমাদের সমাজের বেশিরভাগ মা বাবাই মনে করেন। কোনোদিনও কি খোঁজ নিয়ে জানতে চেয়েছেন যে ছেলেটাকে এত টিউশন পড়তে দিয়েও কেন ও বছর বছর ফেল করে? আবার ছেলেটা সত্যিই ঠিকঠাক টিউশন পড়তে যায় কিনা? কিন্তু না, আপনাদের এই সব জানার কোনো প্রয়োজনই নেই, কারণ ঈশান ছেলে তো, তাই ও তো কোনো দোষই করতে পারে না। ভাই খারাপ হয়ে যাচ্ছে আর সেই দোষটাও ওই ঘরে থাকা বোনপরীর। ও মেয়ে, তাই সব দোষ ওরই। ও মেয়ে, তাই আপনারা সব সময়ই অকারণে পরীকে মারধর করেছেন, মানসিক অত্যাচার করেছেন। আজ আপনার মায়ের মৃত্যুর জন্য পরিণীতা নয়, আপনারা আর আপনার মা নিজে দায়ী। একটা নির্দোষ কুমারী মেয়ের উপর এইভাবে অত্যাচার স্বয়ং ভগবানও সহ্য করেন না। তাই তিনি শাস্তি দিলেন, যার ফলস্বরূপ আপনার মা গায়ত্রী দেবীর আকস্মিক মৃত্যু। আর অর্ণবী দেবী, আপনিও তো একজন মেয়ে, একজন মা হয়ে নিজের মেয়ের ওপর হওয়া অত্যাচার দেখেছেন, আর নিজেও সমানভাবে মানসিকভাবে অত্যাচার করে যাচ্ছেন মেয়ে পরিণীতার ওপর। ছি, আপনি মা নামের কলঙ্ক। নিঃসন্তান থাকায় আপনাদের উচিত ছিল, পরিণীতাকে যখন আপনারা সহ্য করতে পারেন না, তাহলে কেন বাড়িতে রেখে অত্যাচার করছেন? কোনো নিঃসন্তান মায়ের হাতে ওই ছোট্ট পরিণীতাকে তুলে দিলেই তো আপনাদের ফেলে দেওয়া মেয়ে কোনো নিঃসন্তান মায়ের কোল আলো করত, সেই মা সন্তান সুখ পেত। এতক্ষণ সবাই নীলাঞ্জনার বলা কথাগুলো শুনছিল। পরিণীতাও অবাক হয়ে তাকিয়েছিল নীলাঞ্জনার এই রূপের দিকে। এবার প্রতীক বলল, কে নেবে এই ১৯ বছরের মেয়েকে? এক প্রকার বিয়ে দিয়েই বিদায় করতে হবে পরিণীতাকে। এবার নীলাঞ্জনা রাগে গর্জে উঠল, বলল, মেয়ে বলে কি ফেলনা নাকি? যে বিয়ে তাকে তাড়াতাড়ি বিদায় করতে হবে। যদি আপনি এখনই ঈশানকে বিয়ে দিয়ে কারুর বাড়ির ঘরজামাই আর শ্বশুরবাড়ির কাজের লোক বানিয়ে বিদায় করতে পারেন, তাহলে আপনি পরিণীতাকেও বিয়ে দিয়ে বিদায় করুন। কারণ পরিণীতাও তো ওর শ্বশুরবাড়ির রাঁধুনি, কাজের লোক আর অত্যাচার সহ্য করার যন্ত্র হিসেবে ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। ছেলে মেয়ে সব সময়ই সমতুল্য। আর মেয়েরা তো এই পৃথিবীর বুকে প্রাণের মূল সৃষ্টিকর্ত্রী। এদের ঘৃণা না করে শ্রদ্ধা করা উচিত। এই মেয়েরা পৃথিবীতে না থাকলে আপনাদের আদরের ছেলেরাও জন্মাত না। আপনি মেয়েকে ঘৃণা করছেন, আপনিও কিন্তু একটা মেয়ের গর্ভে জন্ম নিয়েছেন। মিস্টার প্রতীক চৌধুরী, আমি পরিণীতাকে আমার মেয়ে হিসেবে নিয়ে যেতে চাই। প্রতীক বলল, আপনি ওকে এখনই নিয়ে যান। অর্ণবী আর ঈশান ও কিছু বলল না, মুখ ফিরিয়ে নিল পরিণীতার দিক থেকে। এবার পরিণীতা উঠে এসে নীলাঞ্জনার কোলে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার সাথে যাব মা। আমাকে তুমি নিয়ে চলো। নীলাঞ্জনা পরীকে নিয়ে জয়ের হাসি হেসে প্রতীকের গাড়ি থেকে বেরিয়ে যেতে লাগল। আর পিছন ফিরে পরিণীতা প্রতীক আর অর্ণবীকে উদ্দেশ্যে চিৎকার করে বলল, আমার ওপর অত্যাচারের শাস্তি তোমরাও পাবে। শেষ বয়সে মুখে জল দেওয়ার মতো কাউকে পাবে না। একজন নির্দোষ বালিকার উপর অত্যাচারের জন্য ভগবানও তোমাদের ক্ষমা করবেন না। কথাটা ভালো করে মনে রাখো। নীলাঞ্জনা পরিণীতাকে নিয়ে চলে গেল, কিন্তু কোথায় গেল কেউ জানল না, বা কেউ একবারও জানার চেষ্টাও করল না। মেয়েটাকে কে, কেন, কোথায় নিয়ে গেল সেটা জানার প্রয়োজন মনে করল না পরীর পরিবারের লোকজন। পরিণীতার চলে যাওয়ার পর ঈশান হঠাৎই ওর বাবা প্রতীককে বলল, ওহ বাঁচা গেল। ওই পরী ডাইনিটা বাড়ি থেকে দূর হলো।
এবার আমরা সবাই নিশ্চিন্তে ঘুমাতে পারব, তাই না বাবা? প্রতীক ছেলের কথায় একটু হাসল। ঈশান ওর ঘরে চলে গেল। নিজের দিদির নামে খারাপ কথা বলতে একটু কিছু মনে হলো না ঈশানের। কারণ ঈশানের মা বাবা তো কোনো দিনই ঈশানকে মেয়েদের সম্মান করতে শেখায়নি। এবার প্রতীক দরজার দিকে তাকিয়ে অর্ণবীকে বলল, পাপটা বাড়ি থেকে বিদায় হলো। আমাকে টাকা খরচ করে বিয়ে দিয়ে বিদায় করতে হলো না। অর্ণবী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিকই বলেছ। মেয়েটা পাপী রাক্ষসী ছিল, শাশুড়িটাকে না খেয়ে গেল না। পরিণীতার বাড়ি থেকে চলে যাওয়াতে কারুর এতটুকু আফসোস অবধি ছিল না, বরং ওরা হাফ ছেড়ে বেঁচেছিল। গায়ত্রী দেবীর মৃত্যুর পর তার ক্রিয়াকর্ম করে শোক কাটিয়ে উঠতে প্রায় 1 বছর কেটে গেল। এরপর আরও 2 বছর কেটে গেছে। পরীর কথা সবাই প্রায় ভুলেই গেছে, কিন্তু ঈশানের কোনো পরিবর্তন হয়নি। এই 2 বছরে 2 বার মাধ্যমিক পরীক্ষা দিয়েও পাশ করতে পারেনি। তবুও প্রতীক আর অর্ণবী ছেলেকে কিছুই বলতো না। ওরা জানত ছেলে রাত পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা মেরে পার্টি করে মদ খেয়ে বাড়ি ফিরত। তাও প্রতীক আর অর্ণবী ওদের আদরের ছেলে ঈশানকে কিছু বলতো না। এছাড়া প্রতীকত একবার চেষ্টা করেছিল ঈশানের স্কুল কর্তৃপক্ষকে ঘুষ খাইয়ে মাধ্যমিকে পাশ করিয়ে দেবার। বরং হয়েছিল ঠিক উল্টো। স্কুল কর্তৃপক্ষ ঈশানকে পাশ করানো তো দূরের কথা, প্রতীককে ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেফতার করানোর ভয় দেখিয়ে অপমান করে অফিস থেকে তাড়িয়ে দিল। এবং ঈশানকে স্কুল থেকে বহিষ্কারও করা হলো। প্রতীক রেগে আগুন হয়ে অপমান হয়ে বাড়িতে এলো। অর্ণবী কি হয়েছে জানতে চাওয়ায় প্রতীক কোনো উত্তর না দিয়ে সোজা ঈশানের ঘরে চলে গেল। ঈশানকে ঘর থেকে বের করে নিয়ে এসে অসম্ভবভাবে মারতে শুরু করল। ঈশান হতভম্ব হয়ে মার খেতে লাগল। অর্ণবী কি হলো বুঝতে পারল না। প্রতীক কোনো দিনই ঈশানকে মারেনি। অর্ণবী আটকাতে গেল, কিন্তু প্রতীক রাগে অর্ণবীকেও ধাক্কা মেরে ফেলে দিল। ঈশানকে ক্রমাগত মারতে থাকল, কিন্তু হঠাৎই একটা ফোন এলো প্রতীকের। প্রতীক একটু থামল। প্রতীক ফোনটা রিসিভ করে ফোনের ওপাশ থেকে যা শুনল তাতে প্রতীকের মাথায় যেন বাজ পড়ল। ফোনটা রেখে দিয়ে মাটিতে ধোপ করে বসে পড়ল অর্ণবী আর ঈশান প্রতীকের অবস্থা দেখে কিছুটা চমকে গেল। অর্ণবী তাড়াতাড়ি জল নিয়ে এলো প্রতীকের জন্য, কিন্তু প্রতীক জলের গ্লাসটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো এবং করুণ স্বরে বলল, অর্ণবী অফিস থেকে ফোন করেছিল। আমার সব কিছু শেষ হয়ে গেল। আমার কোম্পানির সবচেয়ে বেশি দামি প্রজেক্ট মার্কেটে লস করেছে। আমার প্রচুর টাকা লস হয়ে গেছে। এখন আমি কি করব অর্ণবী? আমাকে এখনই অফিসে যেতে হবে। কথাটা শেষ করেই প্রতীক দৌড়ে গাড়ি নিয়ে অফিসে বেরিয়ে গেল। কথাগুলো শুনে অর্ণবীর মাথা ঘুরে পড়ে গেল। আর ঈশান অর্ণবীর মুখে জল দিতে লাগল জ্ঞান ফেরানোর জন্য। শুরু হলো বাড়ির লক্ষ্মী নির্দোষ কন্যা পরিণীতাকে কষ্ট দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার শাস্তি। অর্ণবীর যখন জ্ঞান ফিরল, তখন ও চোখ মেলে দেখল ঈশান হাতে ফোনটা নিয়ে ক্রমাগত কেঁদেই চলেছে। অর্ণবী জিজ্ঞাসা করল, কি হয়েছে ঈশান, তুই এমন কাঁদছিস কেন? ঈশান মায়ের দিকে তাকিয়ে বলল, মা হসপিটাল থেকে ফোন করেছিল। বাবা অফিস থেকে তাড়াতাড়ি বের হবার সময় বাবার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, বাবা হসপিটালে। কথাটা শুনে অর্ণবীর মনে হলো চারিদিকে যেন অন্ধকার নেমে এলো। কিছু ক্যাশ টাকা আর এটিএম কার্ডটা নিয়ে ঈশানকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি হসপিটালের উদ্দেশ্য বেরিয়ে গেল। অর্ণবী হসপিটালে গিয়ে যা শুনল তাতেও একবারে ভেঙে পড়ল। ডাক্তারবাবু জানালেন, এখনই প্রতীকের একটা বড় অপারেশন করতে হবে। অ্যাক্সিডেন্টের ফলে ওর শরীরে প্রচুর ইন্টারনাল ব্লিডিং হয়েছে। খরচ কত পড়বে অর্ণবী জানতে চাওয়ায় ডাক্তারবাবু জানান, প্রায় 5 লাখ টাকা খরচ হবে। এই কথা শুনে যেন অর্ণবীর মাথায় বাজ পড়ে। একে তো কোম্পানিতে অনেক টাকা লস হয়েছে, এরপর ব্যাংকে 5 লাখ টাকা তোলার পর আর লাখখানেক টাকা পড়ে থাকবে। এরপর কিছু না ভেবেই সোজা চলে যায় এটিএমে, সেখান থেকে টাকা তুলে আর নিজের একটা সোনার হার স্বর্ণকারের দোকানে বিক্রি করে হসপিটালে 5 লাখ টাকা জমা দেয় অর্ণবী। শুরু হয় প্রতীকের জীবন মরণের লড়াই। অপারেশন প্রায় 8.5 ঘন্টা ধরে অপারেশন চলার পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে এলেন। অর্ণবী ডাক্তার বাবুকে তাড়াতাড়ি প্রতীকের অবস্থা জানতে চাওয়ায় ডাক্তারবাবু বললেন, প্রতীকের জ্ঞান ফেরার আগে পর্যন্ত ওর অবস্থা সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। অর্ণবী চুপ করে বসে চোখের জল ফেলছিল। তখন ওর খেয়াল হলো ঈশান ওর পাশে নেই। কোথায় গেল ছেলেটা? এখানেই তো ছিল। বাড়ি চলে গেল নাকি?
অর্ণবী পাগলের মতো হসপিটালের এদিকে ওদিকে ঈশানকে খুঁজতে লাগল। কোথাও দেখতে পেল না ঈশানকে। হসপিটাল থেকে বাইরে বেরিয়ে খুঁজতে লাগল। কিছুটা এগিয়ে যা দেখল, তা দেখে ওই অবস্থাতেই অর্ণবীর মাথা আগুন হয়ে গেল। দেখল ঈশান ওর কতগুলো মাতাল বন্ধুদের সাথে আড্ডা দিয়ে হাসাহাসি করছে আর সমানভাবে মদ আর মাংস খাচ্ছে, আর রাস্তা দিয়ে যাতায়াত করা মা বোনের বয়সী মেয়েগুলোকে দেখে বিশেষত ঈশান নোংরা নোংরা কমেন্টস করছে। এই সময় অর্ণবী রাগে তেড়ে এল ঈশানের দিকে। এসেই সপাটে একটা চড় মারল ঈশানের গালে। ঈশান তো পুরোপুরি অবাক ওর মায়ের এই রকম ব্যবহারে, কারণ কোনো দিনই অর্ণবী তার আদরের ছেলে গায়ে হাত তোলেনি। আর ঈশান কোনো দোষ করলেও পরীকে মারধর করত, এই প্রথমবার অর্ণবী ঈশানকে মারল এবং চিৎকার করে বলল, জানোয়ার ছেলে, তোর বাবা হসপিটালে জীবন মরণের লড়াই করছে আর তুই এখানে মদ খেয়ে আনন্দে নোংরামো করছিস, আজ তোকে আমি কি করি দেখ। এই বলে অর্ণবী ঈশানের চুলের মুঠি ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে বাড়িতে তালা দিয়ে আবার অর্ণবী হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। ঈশান চিৎকার করতে থাকে, মা ওহ মা, দরজা খোলো বলে বারে বারে চিৎকার করতে থাকল। আবার ঠিক একই ঘটনা ঘটল যেমন ঠিক সেই 5 বছরের ছোট্ট পরীর সাথে ঘটেছিল। অর্ণবী ক্লান্ত অবস্থায় হসপিটালে পৌঁছাল। হসপিটালে ঢুকতে গিয়েই এক নার্সের সাথে খুব জোরে ধাক্কা খেল অর্ণবী। তাড়াতাড়ি সরি বলতে গিয়ে নার্সটাকে একটু চেনা চেনা লাগল। হঠাৎই নার্সটা একটু হেসে বলল, আরে মিসেস চৌধুরী, আপনি এখানে কেমন আছেন? আপনার মেয়ে কেমন আছে? অর্ণবী একটু হতভম্ব হয়ে গেল নার্সের কথায়। বলল, আপনি কি বলছেন আমার মেয়ে? এবার নার্সটা বলল, আরে ম্যাডাম, আপনার মেয়ে পরিণীতা চৌধুরী, আজকের দিনেই তো ওর এই হসপিটালেই জন্ম হয়েছিল। আর আপনি দীর্ঘ 5 বছর পর প্রথম মা বলে ডাকার একজনকে পেয়েছিলেন। কথাগুলো শুনে অর্ণবী আজ থেকে প্রায় 20 বছর আগের অতীতে ফিরে গেল। ঠিক আগের দিনটাই ওদের সব থেকে খুশির দিন ছিল, এই আজকের দিনটা। ওর কোল আলো করে এসেছিল রাজকুমারীর মতো ছোট্ট পরী। সত্যিই তো সেই দিন ওই বাচ্চা পুতুলটাকে দেখে খুশিতে অর্ণবীর চোখে জল এসে গেছিল। দীর্ঘ প্রতীক্ষার পর, অনেক কষ্টের পর মা হওয়ার আনন্দ পেয়েছিল ঠিক আজকের দিনেই তো। পরীর জন্মদিন, আর আজকের দিনেই ওর বাবার এই অবস্থা, গোটা পরিবারের এই অবস্থা। আর সেই আজকের দিনেই পরী আমাদের সঙ্গে নেই। অর্ণবীর ভাবনায় ছেদ পড়ল অন্য একটি নার্সের ডাকে। বললেন, ম্যাডাম, আপনার স্বামী মিস্টার প্রতীক চৌধুরীর জ্ঞান ফিরেছে। উনি ভালো আছেন, আপনি চাইলে দেখা করতে পারেন। নার্স চলে গেল। সেই সঙ্গে অর্ণবীও ছুটে গেল ওয়ার্ডের দিকে। প্রতীক ভালো আছে দেখে অর্ণবী খুশি হল। প্রতীক কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু অর্ণবী ওকে চুপ করিয়ে দিয়ে বলল, তুমি আগে সুস্থ হয়ে ওঠো, তারপর অফিসের কথা। আর তোমার অফিস থেকে ফোন করেছিল, আমি ওদের বলে বুঝিয়ে দিয়েছি যে তুমি সুস্থ হয়ে ওদের সব টাকা শোধ করে দেবে। বলতে বলতে অর্ণবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। অন্যদিকে ঈশান ঘরে বন্দী হয়েছিল। অনেক ডেকেও কেউ দরজা খুলল না দেখে ও নিজের ঘরের জানালার কাঁচ ভেঙে বেরিয়ে বাইরে পালালো। অর্ণবীও জানতে পারল না। 5 দিন পর প্রতীককে নিয়ে অর্ণবী বাড়ি ফিরল। অর্ণবী ভেবেছিল ঈশান ঘরেই থাকবে আর 5 দিন ধরে বন্ধ হয়ে থাকার ফলে হয়তো ওর মাথাটা ঠিক হয়ে যাবে, কিন্তু যখন অর্ণবী ঈশানের ঘরের দরজাটা খুলল তখন ঘরে ঈশানকে না দেখে আর ঘরের জানালার কাঁচ ভাঙ্গা দেখে অর্ণবীর মাথায় রাগ উঠে গেল। প্রতীককে অর্ণবী ঈশানের ব্যাপারে সব কিছু বলল। তারপর ঈশানের খোঁজ করতে অর্ণবী বাইরে বেরিয়ে গেল। অনেক খোঁজ করেও ঈশানের কোনো খোঁজ পেল না। হতাশ হয়ে বাড়ি ফিরছিল অর্ণবী, এমন সময় সেই দিনের একটা মাতাল বন্ধু অর্ণবীর সামনে পড়ল। অর্ণবী ওকে ঈশানের কথা বলতেই ও বলল, ঈশান আগের 5টা রাত বেশ্যালয়ে ছিল আর এখনও ওখানে পড়ে আছে। কথাটা শুনে অর্ণবী ক্ষেপে উঠল। সোজা চলে গেল বেশ্যালয়ের দিকে। ওখানে গিয়ে ঈশানকে মাতলামো করতে দেখে অর্ণবী ওকে মারতে শুরু করল। মারতে মারতে বাড়ির দিকে নিয়ে চলল। ঈশান কোনো দিনই ওর মায়ের এই রকম রূপ দেখেনি। ঈশানকে বাড়ি নিয়ে এলো অর্ণবী। বাড়িতে এসে দেখল প্রতীকের অফিসের লোকজন বাড়ি এসে হাজির হয়েছে। প্রতীকের অবস্থা শোচনীয়, লোকজনের চেঁচামেচিতে আর টেনশনে। অর্ণবী ওদের সামনে গিয়ে চেঁচিয়ে বলল, আপনারা আপনাদের টাকা 10 দিনের মধ্যেই পেয়ে যাবেন। এখন আপনারা যান, ওকে রেস্ট করতে দিন। লোকেরা সবাই চলে গেল। এবার প্রতীক অর্ণবীকে জিজ্ঞাসা করল, তুমি তো ওদের বলে দিলে 10 দিন পর টাকা দেবে, কিন্তু কি করে?
টাকা দিতে গেলে আমাদের এই বাড়িটা বিক্রি করে দিতে হবে। আর আমাদের আবার পুরনো বাড়িতে থাকতে হবে। অর্ণবীর মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ পরীর জন্মের 1 মাসের মধ্যেই ওদের এত উন্নতি হয়েছিল যে ওরা এই বাড়িটা কিনেছিল। ও বলল, তুমি বাড়িটা বিক্রি করে ওদের টাকা দিয়ে দাও। যার জন্য এই বাড়িটা কিনেছিলাম সেই তো এই বাড়ি থেকে চলে গেছে, তখন কি আর এই বাড়িটা আমাদের থাকবে? প্রতীক অর্ণবীর কথায় কিছু একটা ভেবে উঠে গেল। আর অর্ণবীর চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, আর সেই ছোট্ট পরীর মুখটা চোখের সামনে ভেসে উঠল। এরপর আবার প্রায় 3 বছর কেটে গেছে। কোম্পানির টাকা শোধ করতে নতুন বাড়িটা বিক্রি করে প্রতীকরা সবাই এখন ওদের পুরনো বাড়িটাতে থাকে। প্রতীকের ওই বড় চাকরিটাও ওই সময়ে চলে গেছে, টাকা লস হওয়ায় এখন প্রতীক সংসার চালাতে একটা ছোট অফিসে খুব কম মাইনের চাকরি করে। পরীর জন্মের পর ওরা হাই সোসাইটির বড়লোকে পরিণত হয়েছিল। আজ পরী চলে যাবার পর ওরা ধীরে ধীরে ওই হাই সোসাইটির কাছে মিডিল ক্লাস আর লোয়ার ক্লাসে পরিণত হয়েছে। এটা প্রতীক আর অর্ণবী সবই বুঝতে পারল। ওদের পরিচিত লোকজনের কাছে আজ ওরা ভিখারিতে পরিণত হয়েছে। কেউ কেউ তো আবার ওদের বাড়ির সামনে 2-10 টাকা ফেলেও দিয়ে যায় ভিখারি মনে করে। অর্ণবী মাঝে মাঝে পরীর উপর অত্যাচারের কথা মনে করে কষ্ট পাই, চোখের জল ফেলে। ঈশান একটা শয়তান তৈরি হয়ে গেছে, শুধু টাকা নেওয়ার জন্য বাড়ি আসে আর সারাদিন বাড়ির বাইরে থাকে, রাতেও বাড়ি আসে না। অর্ণবী আর প্রতীকও ওকে শাসন করে করে ক্লান্ত হয়ে পড়েছে। আর কিছুই বলে না, আর এখন তো কিছু বললেই মা বাবাকেও তেড়ে মারতে আসে। এইভাবেই চলছিল ওদের দিনগুলো। একদিন প্রতীক আর অর্ণবী বসে কথা বলছিল। এমন সময়ে হঠাৎই প্রতীক বলেই ফেলল, পরিণীতা আমাদের বাড়ির লক্ষ্মী ছিল। ও কোনো দোষ করেনি, আমারই ওকে মেয়ে বলে ঘৃণা করতাম। ঈশানের দোষের শাস্তি আমরা পরীকে দিতাম। কিছুই তো চাইতো না ও আমাদের কাছে, শুধু রাত্রে তোমার কোলে ঘুমাতে চাইতো, একা ঘরে শুতে ভয় পেত। তাও আমরা ওকে বিনা দোষে নৃশংসভাবে মারতাম। ঈশান জন্মানোর পর মা-ই পরীর বিরুদ্ধে আমাকে ভুল বুঝাতো, পরীকে ঘৃণা করতে শেখাতো। মা নিজেও পরীকে মারধর করেছেন। আর সেই পরীই বাড়ি সব কাজ করেও পড়াশোনা করে পরীক্ষায় ভালো রেজাল্ট করে আমাদের নামগুলোও উজ্জ্বল করত। আর আমরা, ও মেয়ে হয়ে রেজাল্ট ভালো করত আর ঈশান ছেলে হয়ে রেজাল্ট খারাপ করত, তাই আমরা ওকে মারতাম। আর তুমি অর্ণবী, তুমি মা হয়ে সব অত্যাচার দেখে মুখ ঘুরিয়ে নিতে। ছি ছি। কথাগুলো বলতে বলতে প্রতীকের চোখ দিয়ে জল পড়ছিল। এবার অর্ণবীও কেঁদে উঠল এবং বলল, পরী একজন দেবী ছিল। যখনই কেউ ওকে মেরে ফেলার চেষ্টা করত আর তখনই তার চরম ক্ষতি হতো, যেমন তোমার মায়ের হলো। পরীকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন উনি, আর তখনই উনি ঝাড়বাতি পড়ে মারা গেলেন। এতে পরীর তো কোনো দোষ ছিল না। তোমার মা তার নিজের পাপে মরেছেন, একজন নির্দোষ বালিকার উপর অত্যাচারের। আর সেদিন তুমি যখন পরীকে মেরে ফেলতে চাইলে, আর ওই মহিলা কোথায় থেকে এসে আবির্ভাব হয়ে পরীকে নিজের মেয়ে বলে নিয়ে চলে গেলেন। আমি জানি না অর্ণবী কে ছিল ওই মহিলা, উনি আমাদের বুঝিয়ে আমাদের চোখ খুলে দিতে চেয়েছিলেন কিন্তু পারেননি। তাই অত্যাচার থেকে বাঁচাতে আমাদের মেয়েটাকে কোথায় নিয়ে চলে গেলেন জানি না। এই কথাটা বলে প্রতীকের ছোটবেলার পরীর মুখটা মনে পড়ে গেল, আর প্রতীক পাগলের মতো চিৎকার করে কেঁদে উঠল। প্রতীক আর অর্ণবী দুজনেই পরীর কথা ভেবে কাঁদছিল। এমন সময়ে ঈশানের এক বন্ধু এসে জানালো কয়েকজন পুলিশ ঈশানকে ধরে থানায় নিয়ে গেছে। শোনামাত্রই দুইজনেই ছুটল থানায়, কিন্তু গিয়ে যা শুনল তাতে যেন ওদের মাথায় বাজ পড়ল। পুলিশ জানালো, প্রতিদিন রাতে ঈশান রাস্তা যাতায়াত করা একটি মেয়েকে খারাপ মন্তব্য করে, কিন্তু কাল তা অতিরিক্ত আকার ধারণ করে। তাই মেয়েটি ঈশানের শাস্তি চেয়ে থানায় এফ.আই. আর করে। আর ঈশান বারবার বলছে সে নাকি কিছুই করেনি। কথাগুলো শুনে প্রতীক কিছু বলার আগেই অর্ণবী চিৎকার করে বলে, হ্যাঁ, আমি নিশ্চিত ঈশানই দোষী। ঈশান ওই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করেছে। আমি বলছি, আপনারা ওকে কোর্টে তুলুন, ওকে শাস্তি দিন। এতদিন আমি মা হয়েও যা করতে পারিনি, আজ আমি তাই করব। আমি ঈশানের বিরুদ্ধে কোর্টে বলবো। কথাগুলো বলতে বলতে অর্ণবী কেঁদে ফেলল। প্রতীক ওকে সান্ত্বনা দিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে গেল। এর কয়েক মাস পর ঈশানের বিরুদ্ধে আরও কয়েকটা কেস পাওয়া যায়। কোর্টের রায়, ঈশান চৌধুরীর 5 বছরের কারাদণ্ড হয়। এরপর অর্ণবী আর প্রতীক একেবারেই ভেঙে পড়ে। ওরা পরিণীতার অনেক খোঁজ করেও পায়নি। একদিন সকালে ঘুম থেকে উঠে প্রতীক বাইরে বসে চা খাচ্ছিল। তখন প্রতীকের এক পুরনো বন্ধু এসে বলে পরিণীতার খোঁজ পাওয়া গেছে।
কথাটা শুনে অর্ণবী বাইরে বেরিয়ে এসে জিজ্ঞাসা করল, কোথায় আছে আমাদের পরী? ওই বন্ধুটি জানালো, পরিণীতাকে নাকি টিভিতে দেখাচ্ছে। কথাটা শুনেই ওরা তাড়াতাড়ি টিভিটা অন করল এবং ওরাও দেখতে পেল। কিন্তু ওদের সেই ছোট্ট মেয়ে পরীকে নয়, একজন সায়েন্টিস্ট, একজন সফল অ্যাস্ট্রোনট পরিণীতা চৌধুরীকে, যে রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত হচ্ছে। এই দেখে প্রতীকের বুকটা গর্বে ভরে গেল, অর্ণবীর চোখে আনন্দের কান্না উপচে পড়ল। পরের দিনই ওরা চলল দিল্লি ওদের আদরের মেয়ে পরীকে আনতে। কিন্তু ওরা গিয়ে যা ঘটল তাতে ওদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, পায়ের তলার মাটি সরে গেল। প্রথমত, ওদের ভিখারিদের মতো পোশাক দেখে সায়েন্স ইনস্টিটিউটে ঢুকতেই দেওয়া হলো না। দ্বিতীয়ত, ওরা যখন সিকিউরিটি গার্ডকে নিজেদের পরিচয় হিসেবে বিখ্যাত অ্যাস্ট্রোনট পরিণীতার মা বাবা বলল, তখন তো সব লোকের মধ্যেই এমন এক প্রচণ্ড ব্যঙ্গাত্মক হাসির রোল উঠল যে অর্ণবী আর প্রতীক লজ্জায় মুখ লুকানোর জায়গা খুঁজে পেল না। ওরা এরপর আর এক মুহূর্তও ওখানে দাঁড়িয়ে থাকেনি, কান্নায় চোখ মুছতে মুছতে বাইরে বেরিয়ে এসেছিল। এই সময়ে রিসেপশনের একজন লোক ওদের দুজনের ওই রকম অবস্থা দেখেন, ওনার একটু করুণা হয়। উনি ওদের কাছে এসে ওদের আসার কারণ জানতে চান। তখন প্রতীক লজ্জিতভাবে জিজ্ঞাসা করে, স্যার, আমরা শুধুমাত্র একবার পরিণীতা চৌধুরীর সাথে দেখা করতে চাই। প্লিজ স্যার। কথাটা শুনে ওই লোকটা একটু হেসে বললেন, আপনারা কি বলছেন? মিস চৌধুরী একজন বিজ্ঞানী, একজন সফল অ্যাস্ট্রোনট। উনি আপনাদের সাথে দেখা করবেন কি? কিন্তু আপনারা যখন এত করে বলছেন তখন আমি একবার চেষ্টা করতাম ম্যাডামের সাথে আপনাদের দেখা করাবার, কিন্তু তা আর সম্ভব নয়। প্রতীক আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, কিন্তু কেন সম্ভব নয়? ওই লোকটি বললেন, ম্যাডাম অর্থাৎ মিস পরিণীতা চৌধুরী কাল অনুষ্ঠানের পর নিজের ইচ্ছায় নিজের স্পেসশিপ নিয়ে মহাকাশ ভ্রমণে বেরিয়ে গেছেন। তিনি কবে ফিরবেন বা আদৌ কোনো দিন ফিরবেন কিনা কেউ জানে না। আচ্ছা, এবার আপনারা আসুন। কথাগুলো বলে লোকটি চলে গেলেন। লোকটার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অর্ণবী আর প্রতীকের চোখের সামনে খুশির স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল। অনেক হতাশা আর দুঃখ নিয়ে ওরা বাড়ির দিকে রওনা দিল। বাড়ি ফিরে আসার পর অর্ণবীর হঠাৎই পরীর জন্মের আগের কথা মনে পড়ল। মনে পড়ে গেল সেই গঙ্গা নদীর উৎপত্তিস্থলের কাছে শিব মন্দির আর মন্দিরের কাছে থাকা সেই তপস্বিনী মাতার বলা কথাগুলো। সঙ্গে সঙ্গে ও প্রতীককে সব কথাগুলো বলল এবং আরও বলল, সেই তপস্বিনী মাতার কাছে যাব, জানতে চাইব আমার প্রথম সন্তান পরীর কথা। প্রতীক ও অর্ণবীর কথায় সায় দিয়ে পরের দিনই ওরা ওই তপস্বিনী মাতার কাছে গেল, তার কাছে জানতে চাইল পরিণীতার ব্যাপারে সব কথা। তপস্বিনী মাতা ওদের পরীর জন্ম বৃত্তান্ত সম্পর্কে সব কিছু বলল এবং আরও বলল, তোদের আমি আগেই বলেছিলাম প্রথম সন্তানের যত্ন করতে, ওই তোদের ভাগ্য লক্ষ্মী। ওর পরে জন্মানো সব সন্তানই ভালো হবে, তাও তোর ওই প্রথম সন্তানের জন্য। কিন্তু তোরা এই রকম কদর্য ব্যবহার করলি ওই ছোট্ট রাজকুমারীটার সঙ্গে। ছি! কিন্তু সত্যিই নীলাঞ্জনা একজন সত্যিকারের মা, সে শুধুমাত্র ওই মেয়েটাকে বাঁচাতে শ্বশুরবাড়ি ছেড়েছিল। কতকগুলি শয়তানের সঙ্গে একা লড়াই করে বাঁচিয়ে রেখেছিল ওর সন্তানকে। ও তোদের মতো কন্যা সন্তানকে ঘৃণা করেনি। কন্যা সন্তানের মা হিসাবে নীলাঞ্জনা নিজেকে গর্বিত মনে করত। আর শুধুমাত্র তোকে কাঁদতে দেখে নিজের ওই সন্তানকেই নিজের শক্তি বলে তোর গর্ভে প্রবেশ করিয়েছিল। আর ওই বাচ্চা জন্মানোর পর তোর আবার সন্তান জন্মায়, আর তার সাথে তুই এই রকম করলি। তোদের সাথে যা হয়েছে তা ঠিকই, আর তোদের বাড়িতে গিয়ে নীলাঞ্জনা ওর মেয়েকে ফিরিয়ে নিয়ে গেছে আর মানুষের মতো মানুষ করে তুলেছে। আর হ্যাঁ, ওই নীলাঞ্জনা কোনো মানুষ নয়, ও একজন অশরীরী মা। ওই অশরীরী মায়ের মাতৃস্নেহে পরিণীতা আজ একজন সফল অ্যাস্ট্রোনট। আর তোরা তোদের ছেলেকে কোনো মেয়ের সম্মান করতে শেখাসনি, একটা অপদার্থ জানোয়ার তৈরি করেছিস, আর তোরা কোনো দিনই পরিণীতাকে ফিরে পাবি না। ও মহাকাশে ওর মা নীলাঞ্জনার সাথেই মিলিত হয়েছে। তোরা বাড়ি ফিরে গিয়ে সেই আগের মতো কষ্টের জীবন কাটাবি। যা, চলে যা তোরা। কথাগুলো শুনে অর্ণবী আর প্রতীক মনের দুঃখে বাড়ি ফিরে আসে। অর্ণবী শুধু প্রতীককে একবার বলল, একজন অশরীরী মা তার মাতৃস্নেহ পরি বড় করল, আর আমি একজন মানুষ মা হয়েও নিজের মেয়েকে মাতৃস্নেহ দিতে পারলাম না। সমাপ্ত।